যে আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা করছে জাতিসংঘ। জাতিসংঘ আগামী এপ্রিল মে মাসের মধ্যেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর জন্য যা কিছু করা দরকার সেগুলো করছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য শেখ হাসিনা কি তারেক রহমানকে অনুরোধ করবেন? বিএনপি তারা নীতিগতভাবে এটা মনে করে না যে কোনো একটা দলকে কোনো একটা আইনের আধারে নিষিদ্ধ ঘোষণা করে রাখা। জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা সেই দলকে গ্রহণ করবে কি করবে না। এই যে এই যে শিশু বাচ্চারা ডিপ স্টেটকে বিতর্কিত করে বক্তব্য দিয়েছে, ডিপ স্টেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো? সিআইএ এখানে সম্পৃক্ত, তাই তো? তার মানে ডিপ স্টেটকে বিতর্কিত করে যখন আপনি বক্তব্য দিবেন তখন সেটা কিন্তু আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ে গিয়ে লাগবে। এই ডিপ স্টেট কতটুকু সক্ষমতা সম্পন্ন, কতটা শক্তিশালী সেটা কি এই শিশু বাচ্চারা জানে না? জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনে তাদের ভূমিকা নিষ্ক্রিয় ছিল না, বরং জুলাই সন্ত্রাসীদের সরকারের উপর আরেকটি অদৃশ্য সিদ্ধান্ত কেন্দ্র সক্রিয় ছিল। এই প্রক্রিয়ার ভেতর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আসিফ নজরুল, ফারুকি, এরা সবাই তো অংশ। এটা আসিফ মাহমুদ নিজেও এটার অংশ। এখন নিশ্চয়ই এমন কোনো গন্ডগোল হয়েছে যে গন্ডগোলের কারণে তিনি ডিপ স্টেট করছেন। এখন এই আসিফ মাহমুদ যে বারবার বিদেশে গিয়ে টাকা পাচার করেছে তার মামলাগুলি আছে দুদকের কাছে। এখন বিএনপি ছাত্রনেতাদের শুধু চুপ করিয়ে রাখার জন্য মামলাগুলি মাঝে মাঝে নাড়াচাড়া করবে। আসল বিচার তো হবে সেদিন যেদিন ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, এবার কিন্তু তাহলে পুরোদমে খেলা শুরু হয়ে গিয়েছে এবং এই খবরটি আজকেই প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে জাতিসংঘের আওতায় মানে জাতিসংঘের সাহায্যেই দেশে ফিরবে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের রাজনীতি ফিরতে চলেছে বাংলাদেশে, এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। এবং তারা বলছে মে এপ্রিল মাসের মধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠবে। আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে ডিপ স্টেট নিয়ে অনেক কিছু ফাঁস করেছিল এই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা কিন্তু এবার ফেসে যাচ্ছে। কারণ এই ডিপ স্টেটের চালের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। এবার কিন্তু তারা বুঝতে পারবে যে কত ধানে কত চাল, এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দীর্ঘমেয়াদী রাজনীতি আর অন্যের ইশারায় কাজ করা যে এক বিষয় নয় তা এখনো বুঝতে পারেনি এই ছাত্র নেতারা। তারা যে জামায়াত এবং রাজাকারের বি টিম, যাদের পাকিস্তান প্রেম জামায়াতের থেকেও বেশি, তা এখন জলের মতো পরিষ্কার। কারণ তারা আন্দোলন করে বাংলাদেশ নাম নিয়ে আর গুণগান করে পাকিস্তানের। হাসনাত তো আবার বলেই ফেললো যে মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানের পক্ষে ছিল তারাই ঠিক ছিল। পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে। তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাদের সঠিক ছিল। তবে একটা প্রশ্ন থেকেই যায়, যদি রাজাকারেরাই ঠিক ছিল তবে আন্দোলনের সময় আপনারা বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে বাংলাদেশ প্রেমী এবং পাকিস্তান বিরোধী মানুষদের ভুল বোঝালেন কেন? আর আসিফ মাহমুদ তো বলেই ফেললো যে ডিপ স্টেট থেকে তাদের আরো 5 বছর ক্ষমতায় থাকার অনুরোধ ছিল, সেই জন্য সব প্ল্যানও রেডি রেখেছিল ডিপ স্টেট। যদিও তাদের কিছু দাবি দাওয়া ছিল যেটি আসিফ মাহমুদ না বললেও ভোটের 3 দিন আগেই পূরণ করে দিয়েছেন ইউনূস সাহেব। এখন এই আসিফ মাহমুদ যে বারবার বিদেশে গিয়ে টাকা পাচার করেছে তার মামলাগুলি আছে দুদকের কাছে। এখন বিএনপি ছাত্রনেতাদের শুধু চুপ করিয়ে রাখার জন্য মামলাগুলি মাঝে মাঝে নাড়াচাড়া করবে। আসল বিচার তো হবে সেদিন যেদিন ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। অনেকেই বলবেন যাদের অস্তিত্ব নেই, ভোটের লড়াই করার অধিকার নেই, তারা কি করে ক্ষমতায় আসবে? জানবেন বাংলাদেশে তাদের অস্তিত্ব অনেক বেশি বলেই জোর করে তাদের ভোটের লড়াই করার অধিকার দেওয়া হয়নি। এমনকি নির্বাচিত বিএনপি সরকারও জেনে গিয়েছে যে কোনো ভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দিলেই তারা জিতে যাবে। তাই মির্জা ফখরুল সাহেবও আওয়ামী লীগের নিষিদ্ধ থাকাটাই বিএনপির জন্য শ্রেয় মনে করছেন। তবে যেমন ইউনূসের ইচ্ছা ছিল আরো 5 বছর ভোট না করিয়ে দেশটিকে লুটে পুটে খাবার, সেটি যেমন সম্ভব হয়নি, তেমন দীর্ঘদিন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে রাখা সম্ভব হবে না। আর যেদিন আওয়ামী লীগ ফিরবে সেদিন থেকেই শুরু হবে ডিপ স্টেটের পদলেহনকারীদের বিচার, সেটা 5 বছর পর হোক অথবা 10 বছর পর। আওয়ামী লীগের ফেরার প্রসঙ্গে জাতিসংঘের তৎপরতা আছে কিনা এই ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্য সম্বলিত একটা ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেই ফটোকার্ড নিয়ে দৈনিক যুগান্তর ফ্যাক্ট ফাইন্ডিংস নিয়ে একটা রিপোর্ট করার চেষ্টা করেছে। তাদের রিপোর্টের শিরোনামটা দেখে নিন, তারপরে আমরা একটু আলোচনায় যাই। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। ফজলুর রহমান কি আসলেই এমনটি বলেছেন?
এই প্রশ্ন তারা করেছে। এখন মানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। এই বক্তব্যটা হচ্ছে এটা যে মে মাসের মধ্যে আওয়ামী লীগকে ফেরানোর পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। সেইখানে জাতিসংঘের একটা বড় ভূমিকা থাকছে। এখন জাতিসংঘ কেন এই পদক্ষেপটা নেবে? যে জাতিসংঘ আওয়ামী লীগ সরকারের আমলে 24 জুলাই আগস্ট আন্দোলনের ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছে, 1400 জন মৃত্যুর ঘটনার কথা বলেছে তারা, যদিও জাতিসংঘ সেখানে বলেছে যে 15ই আগস্ট পর্যন্ত 15ই আগস্ট পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা 1400 হতে পারে। সেটাকেই 5 আগস্টের আগে পর্যন্ত প্রচার করার একটা টেন্ডেন্সিও আমরা অনেকের মধ্যে দেখেছি। কিন্তু 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বহু হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, প্রতিশোধের হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো সহ জাতিসংঘ বলেছিল 1400 মতো মারা যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও বিভিন্ন দিক থেকে অন্য আলোচনা হচ্ছে যে 1400 অনেক বেশি পুলিশ সদস্যই নিহত হয়েছে আন্দোলনকারীদের বিভিন্ন আক্রমণে এবং 5 আগস্টের আগে পরে একটা দীর্ঘ সময় ধরে। সেই সময় জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে কিন্তু এই কথাটাও বলেছিল যে যারা এর জন্য দোষী তাদের বিচার হতে হবে, কিন্তু দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা যাবে না। প্রত্যেকেই রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করার অধিকার প্রত্যেকের থাকতে হবে, এই কথাটা জাতিসংঘ তার রিপোর্টে বলেছিল। সুতরাং ওই ক্লু ধরে জাতিসংঘ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক এই ব্যাপারে একটা পজিটিভ অবস্থানে থাকতেই পারে। পরবর্তীতে আমরা প্রফেসর ইউনূসের 1.5 বছর যাবৎ জাতিসংঘের অবস্থান বারবার পরিবর্তন হতে দেখেছি এবং প্রফেসর ইউনূসের পক্ষে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকেও জাতিসংঘ সরে এসেছিল, এমনটাও আমরা দেখেছি। সুতরাং জাতিসংঘের এখানে একটা ভূমিকা থাকতে পারে। ভূমিকাটা আওয়ামী লীগের মানে সহযোগিতা করা ব্যাপারটা তা নয়, ভূমিকাটা এটা যে জাতিসংঘ চায় ইনক্লুসিভ রাজনীতি, জাতিসংঘ চায় গণতান্ত্রিক পরিবেশে সব দল যেন রাজনীতি করার অধিকার রাখে। সেই চাওয়াটার পক্ষে অবস্থান নিলে সেটা আওয়ামী লীগের পক্ষে অটোমেটিক অবস্থান হয়ে যাবে। সেই কারণে এখানে একটা ভূমিকা থাকতেই পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জাতিসংঘের ভূমিকাটা যতটা না থাকতে পারে তার চাইতে বড় ভূমিকা এখানে রয়েছে ভারতের, এবং ভারত চেষ্টা করছে আমেরিকাকে দিয়ে প্রভাব বিস্তার করানোর। অনেকে বলার চেষ্টা করেন যে গত নির্বাচনটা বিএনপি যে বাংলাদেশের ক্ষমতায় এসেছে, বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপিকে সহযোগিতা করা হবে, এই ব্যাপারটা একেবারে ওপেন সিক্রেট করে দিয়েছিল ভারত এবং ভারতের বর্তমান সরকার। তারা চাইছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারা চাইছিল জামাত এবং এনসিপির জোট যেন ক্ষমতায় না আসে। সেই ক্ষেত্রে ভারতও একটা বিএনপির উপরে চাপ প্রয়োগ করতে পারে যে তোমাদেরকে আমি নির্বাচনের আগে থেকেই সহযোগিতা করেছি, সুতরাং তোমরা আমাদের কথাটা মানতে হবে তোমাদের, এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। ব্যাকডোরে যদি এরকম একটা সমঝোতা হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে খুব শীঘ্রই ফিরছে। তার মানে এই না যে শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হবে। শেখ হাসিনার ফেরার বাস্তবতা এখনো তৈরি হয়নি। শেখ হাসিনা ভক্ত যারা, তারা হয়তো মনে করছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবেন, সেই প্রত্যাশা যারা করছেন তারা এখনো হয়তো স্বপ্নের জগতেই রয়েছেন, সেই প্রত্যাশাটা পূরণ হওয়া কঠিন। তবে শেখ হাসিনার বিকল্প কে হবেন তাহলে? রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ভোটের আগেই তারেক রহমান বলেছিলেন যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা তারা যদি চায় রাজনীতি করতে, জনগণ যদি তাদেরকে মেনে নেয় তাহলে তারা রাজনীতি করবে। সুতরাং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা করতে পারে, এটা একটা বড় ইস্যু। কিন্তু আমরা মূল আলোচনা থেকে একটু দূরে সরে এসেছি। সেখানে হচ্ছে যে ফজলুর রহমান এরকম একটা কথা বলেছেন কিনা যে মে মাসের মধ্যে জাতিসংঘ আওয়ামী লীগকে ফেরাচ্ছে। যুগান্তর ফ্যাক্ট ফাইন্ডিংস যেটা খুঁজেছে, ফ্যাক্ট চেক করে যুগান্তর বলছে যে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে জাতিসংঘের পদক্ষেপ বিষয়ে ফজলুর রহমানের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি খুঁজে। তারা এরকম যুক্তি দিচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে কিংবা নির্ভরযোগ্য ব্যক্তির মানে কমেন্টসে এই ধরনের কোনো কথা পাওয়া যায়নি, জাতিসংঘ থেকেও এরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি যে তারা চায় আওয়ামী লীগ ফিরুক এবং আওয়ামী লীগকে মে মাসের মধ্যে ফেরানোর ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে। সেহেতু রিউমার স্ক্যানার বলছে সেহেতু ব্যাপারটা অথেন্টিক না, সেহেতু ব্যাপারটা ফেক। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এরকম বক্তব্য দেননি, সেই কথা রিউমার স্ক্যানার বলছে। এখন দেখার বিষয় জাতিসংঘ থেকে কোনো বিবৃতি আদৌ আসে কিনা। বেশ কয়েকদিন থেকেই এই আলোচনা চলছিল যে জাতিসংঘ ব্যাকডোরে ভূমিকা রাখছে আওয়ামী লীগের পক্ষে, এবং আওয়ামী লীগের যে লবিং, আওয়ামী লীগের যে লবিস্ট ফার্ম, সেই ফার্মটা জাতিসংঘকে কনভিন্স করতে সমর্থ হয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের লবিস্টরা তারা কি জাতিসংঘকে প্রভাবিত করতে পেরেছে? সত্যি জাতিসংঘ এই ক্ষেত্রে যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করে সেটা কতটুকু হবে, নাকি জাতিসংঘ আসলে একটা ঠুটো জগন্নাথ, তার প্রভাব বিস্তারে কিছুই যায় আসবে না, মূলত আমেরিকা যেদিকে আঙুল হেলাবে সেদিকেই কাজ হবে। সেই আঙুলটা কার দিকে হেলাবেন তাহলে? ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সিগনালে আওয়ামী লীগের দিকে হেলাবেন, নাকি জো বাইডেনের পথ ধরে প্রফেসর ইউনূসকে জো বাইডেন যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন এবং আওয়ামী লীগকে
ইউনূসকে উৎখাত করার ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে এবং ডিপ স্টেটের ব্যাপারে গতকালকেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একদিন আগেই যেটা বলেছেন যে ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, অর্থাৎ মেটিকুলাস প্ল্যানগুলো ফাঁস হয়ে গেছে। সেই ধারাবাহিকতাই আমেরিকার মানে সিগন্যালটা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিপক্ষেই থাকবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা নাপার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় দলটির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমন একটি বিবৃতি দিলেন যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের শুরুর দিকেই রাষ্ট্রের ভেতরের শক্তিশালী কিছু প্রতিষ্ঠান, যাদের ডিপ স্টেট বলা হয়, তাদের পক্ষ থেকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি পূর্ণ পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভাষায়, আমাদের অফার করা হয়েছিল, আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব, তবে তাদের সার্টেন কিছু শর্ত ছিল। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দাবি করতে চাইলেন তিনি এবং তার দল ডিপ স্টেটের ফাঁদে পা দেননি। হাস্যকর, কারণ দলটা সৃষ্টি হয়েছে তাদের মাধ্যমে। পরে কথা বলছে এই বিষয়ে। গণতন্ত্রের প্রতি তারা দায়বদ্ধতা থেকেই সেই সমঝোতা নাকি প্রত্যাখ্যান করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই নৈতিকতার গল্প এখন কেন? আসিফ মাহমুদের ডিপ স্টেট বিরোধী বক্তৃতাকে নিছক নৈতিক সাহসিকতা হিসাবে দেখার কোনো কারণ নেই, আছে কি? রাজনৈতিক ময়দানে যখন কেউ হঠাৎ সত্য ফাঁস করেন, তখন জিজ্ঞেস করতে হয়, এই মুহূর্তে কেন বাছা? কার স্বার্থে বাবা? কোন পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে চাইছো তুমি? প্রথমত, আসিফ মাহমুদ যদি সত্যি জানতেন যে ডিপ স্টেট তাদের কাছে এই ধরনের অগণতান্ত্রিক প্রস্তাব দিয়েছে বা নিয়ে এসেছিল, তাহলে সেদিনই কেন এই কথা জনসম্মুখে প্রকাশ করেনি তারা? ক্ষমতায় থাকার সময় যদি এই অফার পাওয়া গিয়ে থাকে, তাহলে তখনই সংবাদ মাধ্যমকে ডেকে সংবাদ সম্মেলন করে জাতিকে জানানোর সুযোগ ছিল। সেটা না করে মাসের পর মাস চুপ থেকে এখন স্বাধীনতা দিবসের মঞ্চে এই বোমা ফাটানোর পেছনে কোনো রাজনৈতিক হিসাব নিকাশ নেই, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভাইয়া। দ্বিতীয়ত, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই সেই সরকারের একজন সক্রিয় উপদেষ্টা ছিলেন, যে সরকারটি আসলে গঠন করেছে ডিপ স্টেট, যে সরকারটি নিজে ডিপ স্টেট, সেই সরকারের যেটি জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং যে সরকারকে ডিপ স্টেট তাদের প্রয়োজনে গড়েছে, ব্যবহার করেছে এবং ফেলে দিয়েছে। তৃতীয়ত, আসিফ মাহমুদ বলেছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা, মানে তাদেরকে পদত্যাগ করানো হয়েছিল এই কথা বলে, অথচ তো এখন বিগত সরকারের 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বর্তমান সরকারের মন্ত্রী পর্যায়ে বসানো হয়েছে। এই সমালোচনা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হলো যে বিএনপি সরকার এই কাজ করেছে বলে তিনি অভিযোগ করেছেন, সেই বিএনপিকেই তার দল এনসিপি এতদিন কৌশলগতভাবে সহযোগিতা করে এসেছে, তাদের সঙ্গে নির্বাচনী জোট গঠন করতে চেয়েছে, নির্বাচন করতে চেয়েছে, চান্স পায়নি। তাহলে এই সমালোচনার আসল লক্ষ্যবস্তু কি বিএনপি, নাকি নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নড়বড়ে দেখে আগে থেকে একটা অবস্থান তৈরি করার কৌশল? 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলী শুধু রাজনৈতিক পট পরিবর্তন ছিল না, এটি ছিল সুচিন্তিতভাবে পরিকল্পিত একটি ক্ষমতা দখলের বাস্তবায়ন। রাজপথে সন্ত্রাস, পুলিশ হত্যা, লাশ পোড়ানো, সারা দেশে মব সংস্কৃতির বিস্তার ঘটানো, এগুলো কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের বৈশিষ্ট্য নয়, বরং এগুলো ছিল ডিপ স্টেটের মাঠ পর্যায়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের বাংলাদেশের ডিপ স্টেটের ইতিহাসে নতুন সংযোজন। 2007 সালের 11ই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে মানে এই অদৃশ্য ক্ষমতা কাঠামো 2024 সালে এসে নতুন রূপ পেয়েছে। 1/11-র মাধ্যমে সামরিক এবং প্রশাসনিক অভিজাত শ্রেণী দৃশ্যমান রাজনীতির বাইরে থেকে রাষ্ট্রের মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার পদ্ধতি আয়ত্ত করে নেয়। ডক্টর ইউনূস যার মূল নেতৃত্বে ছিলেন, এবং ডক্টর ইউনূস সহ বিদেশ থেকে যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা সবাই এই ডিপ স্টেটের অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সময় অনেকেই প্রত্যাশা করেছিলেন যে প্রশাসনিক কাঠামোয় আমূল পরিবর্তন আসবে। বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পুরনো আমলাদেরকে নিয়ে আসা হয়েছে, যারা আসলে ডিপ স্টেটের হয়ে কাজ করেছেন। অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে কেউ কেউ পদ পেয়েছে নতুন করে, কিন্তু ক্ষমতা কাঠামোতে তেমন বদল হয়নি। এই বাস্তবতা প্রমাণ করছে যে দৃশ্যমান নেতৃত্ব বা সরকার বদলে গেলে ডিপ স্টেট বিদায় হয় না। আসিফ মাহমুদ নিজেও যখন উপদেষ্টা পদে ছিলেন, তখন এই কাঠামোর একটি মুখ ছিলেন তিনি বা তার দল। পুরো তার এনসিপি গঠন হয়েছে কিভাবে? এনসিপি গঠন হয়েছে, বিএনপি যে প্রক্রিয়া গঠন হয়েছিল 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর, ঠিক একই প্রক্রিয়ায় এনসিপি গঠন করা হয়েছে কিংস পার্টি হিসেবে।
আসিফ মাহমুদ স্বীকার করেছেন যে বিএনপি নেতাদের মামলার তারিখ ঘুরিয়ে পেঁচিয়ে তাদের নির্বাচনের অযোগ্য রাখার কৌশল সহ তারেক রহমানকে রাজনৈতিক মঞ্চ থেকে দূরে রাখার পরিকল্পনা তাদের সামনে পরিবেশন করা হয়েছিল। প্রশ্ন হলো, এই তথ্য তিনি তখনই জনসম্মুখে প্রকাশ করেননি কেন? আবারও তুলছি সেই প্রশ্ন, কেন এতদিন পর তিনি এই প্রশ্ন তুলছেন? বাংলাদেশের ডিপ স্টেটের চরিত্র হলো এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি স্থায়ীভাবে অনুগত নয়। সামরিক আমলাতন্ত্র, প্রভাবশালী বেসামরিক আমলা এবং নেপথ্যের গোয়েন্দা নেটওয়ার্ক মিলিয়ে যে ত্রিভুজ আকার ক্ষমতা কাঠামো তৈরি হয়, সেটি ১/১১ পর থেকে প্রতিটি সরকারের আমলে টিকে ছিল এবং প্রতিবার নিজেদের নতুন রূপে উপস্থাপন করেছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনে তাদের ভূমিকা নিষ্ক্রিয় ছিল না, বরং জুলাই সন্ত্রাসীদের সরকারের উপর আরেকটি অদৃশ্য সিদ্ধান্ত কেন্দ্র সক্রিয় ছিল। এই প্রক্রিয়ার ভেতর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আসিফ নজরুল, ফারুকী, এরা সবাই তো অংশ এটার। আসিফ মাহমুদ নিজেও এটার অংশ। এখন নিশ্চয়ই এমন কোনো গন্ডগোল হয়েছে যে গন্ডগোলের কারণে তিনি ডিপ স্টেট করছেন। আমার কি মনে হয় জানেন? আমার মনে হচ্ছে যে আসিফ মাহমুদকে ডিপ স্টেট কিছু একটা বলেছে। হয়তো তার ১,০০০ কোটি টাকার দুর্নীতির মামলা, তার AK-47 এবং এই পুলিশ হত্যাকাণ্ডে তাকে জড়ানোর একটা প্রক্রিয়ার কথা তাকে জানানো হয়েছে এবং সে কারণে সে ডিপ স্টেটকে গালি দিচ্ছে এখন, যাতে যখন তাকে অ্যারেস্ট করা হয় তখন সে বলতে পারে যে তার বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। মানে বিএনপির নেতাদের পুরনো মামলায় সাজা বজায় রেখে আদালতের তারিখ বারবার পিছিয়ে নির্বাচন অযোগ্য করা, নির্বাচনে তাদেরকে অযোগ্য রাখার পরামর্শ দিয়েছিল ডিপ স্টেট। সে তথ্য এখন যদি সে দেয়, তার পেছনে নিশ্চয়ই মানে কোনো কারণ আছে। বর্তমান সরকার বিগত ইউনূস সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মন্ত্রী পদমর্যাদায় বসিয়েছে। এটাও আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার খুবই লেগেছে, কারণ সেও তো ডিপ স্টেটের একই রকম হিস্সা। তাকে বাদ দিয়ে কেন ওদেরকে নেওয়া হলো? যে ডিপ স্টেট আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের ক্ষমতায় বসালো, হঠাৎ তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কি কারণ? ডিপ স্টেট কি আসিফ মাহমুদের ১১,০০০ কোটি টাকার দুর্নীতির খোঁজ পেয়ে গেছে আগে থেকে? তাই ডিপ স্টেটের বিরুদ্ধে বলে রাখা, যাতে গ্রেপ্তার হলে পরে বলা যায় যে আমার কথায় ক্ষেপে গিয়ে ডিপ স্টেট আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে গ্রেপ্তার করেছে। রাজনীতির এই পুরনো খেলা বাংলাদেশের মানুষ আগেও দেখেছে। যে হাতে আগুন ধরানো হয় সেই হাত দিয়েই পরে আগুন নেভানোর চেষ্টা করা হয়, ভান করা হয়। এটাই ডিপ স্টেটের পুতুলদের চিরাচরিত কৌশল। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সেই একই কৌশলে খেলছেন। এই খেলা বাংলাদেশের মানুষ জানে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।